স্বাগত ডিবিসি খেলার দুনিয়া। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি শাহান পাপন। কিছু সংবাদের বিশ্লেষণে আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক নাবিল কায়সার। নাবিল, স্বাগত আপনাকে। নাবিল, ভারত পাকিস্তান ম্যাচ দেখলেন, আসলে এই ম্যাচ দেখে আসলে আপনি কতটা তৃপ্ত হলেন? এই ম্যাচ অর্থাৎ ভারত পাকিস্তান ম্যাচ মানে এক্সট্রা হাই ভোল্টেজ ম্যাচ হবে, অনেক কিছুই হবে, কথার লড়াই তো আছেই। মাঠে আসলে তেমনটা দেখা যায় না কেন? মাঠে যদি ওই লড়াইটা দেখা যেত তাহলে ম্যাচ শেষে যে ঘটনাগুলো হয়েছে সেগুলো খবরের শিরোনাম বা স্পটলাইট কাটতো না। মাঠের উত্তেজনা আগের মতো আর নাই, এটা একেবারে চরম বাস্তবতা। আমি আপনাকে যদি প্রশ্ন করি, আপনি শুভমান গিল বা অভিষেক শর্মাকে দলে রাখবেন না সাহিবজাদা ফারহান সাইম আইয়ুবকে দলে রাখবেন? নিশ্চিতভাবে আপনি প্রথম নামটাই বলবেন। আপনি যদি কাগজে কলমে 11 জন ভারতীয়র সাথে 11 জন পাকিস্তানিকে কম্পিট করান, আপনি হয়তো যদি সেকেন্ড ফাস্ট বোলার খেলান শাহিন শাহ আফ্রিদিকে দলে রাখতে পারেন। কিন্তু এই টুর্নামেন্টে আমরা দেখছি ভারত পাকিস্তান একজন স্পেশালিস্ট পেসার নিয়ে খেলাচ্ছে। সেক্ষেত্রেও জাসপ্রীত বুমরাকে না রেখে তো আপনি শাহিন শাহ আফ্রিদিকে রাখবেন না, আপনি সূর্য কুমার যাদবকে রাখবেন না সালমান আলী আঘাকে রাখবেন, ফাহিম আশরাফকে রাখবেন নাকি হার্দিক পান্ডিয়াকে রাখবেন? স্পিনের দিকেও যদি তাকান, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ, দে আর ইয়াং পোটেনশিয়াল। অন্যদিকে বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদবরা অনেক কিছু প্রমাণ করে এসেছেন। তো কাগজে কলমে আপনি যদি 11 জনের বিপক্ষে 11 জনকে সামনাসামনি দাঁড় করান, আপনি হয়তো কম্বাইন 11 তৈরি করলে 11 জনই ভারতীয়দের হবে। তো সেটাই মাঠের লড়াই প্রমাণ হয়েছে। মাঠের লড়াইয়ে পাকিস্তান একেবারেই জবাব দিতে পারেনি। তবে হ্যাঁ, ম্যাচ শেষে যে ঘটনাটা ঘটেছে সেটার ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভে আপনি আলোচনা করতেই পারেন। ভারত ঠিক করেছে না পাকিস্তান ঠিক করেছে, এই জিনিসগুলো এখন আলোচনায় আসছে। মাঠের লড়াইটা একেবারেই তার আগে যদি বলি, একটা সময় ছিল যখন হচ্ছে ধরেন পাকিস্তান আগে ব্যাট করলো, 350 রান করলো, ভারত যদি ম্যাচ জিততে না পারতো 350 পর্যন্ত ঠিকই যাইতো, কিংবা 349 পর্যন্ত ঠিকই যেত। এরকম একটা পরিস্থিতি কিন্তু ছিল। আপনার নিশ্চয়ই মনে আছে 99 বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া যখন তেরে ফুরে যাচ্ছে, ওয়ান ডেতে অধরা, টেস্টে দুর্দান্ত, ভাগ্যিস তখন T20 ছিল না, থাকলে কি হতো কে জানে। রেকর্ড পরিমাণ ওয়ান ডে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া, আনবিটেন ছিল। ওই জায়গাটাতে আসলে ভারত চলে এসেছে কিনা, কি মনে হয়? এখনকার পার্সপেক্টিভ বিবেচনা করলে আপনাকে সেটা মানতেই হবে। আপনি যেহেতু অন্যান্য ফরম্যাটের কথাও বললেন, ভারত ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডের সাথে ডমিনেট করবে, সিরিজ ড্র করার কথা আমি বলছি না। যেভাবে তারা পুরো সিরিজটা খেলেছে সেই ডমিনেশনটা ইঙ্গিত দেয় যে ভারত ওই পথেই হাঁটছে। ভারত আইপিএলটা চালু হওয়ার পর থেকে শুধু T20 ফরম্যাট না, সবগুলো ফরম্যাটেই কিন্তু অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়াতে গিয়ে ডমিনেট করে খেলছে, অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়াতে গিয়ে প্রপার ক্রিকেটটা খেলছে, তাদেরকে জবাব দিচ্ছে এবং সিরিজ জিতে ফিরছে। ইংল্যান্ডে গিয়েও সেই কাজটা করছে। এখনকার টেস্ট ক্রিকেটে দেখা যায় যে হোম টিম খুব বেশি অ্যাডভান্টেজ পায়। আপনি অস্ট্রেলিয়া যখন ইন্ডিয়ার সাথে খেলে অস্ট্রেলিয়ার এগিয়ে থাকার কথা, ভারত সেটা হতে দিচ্ছে না। আবার ভারতে যখন অস্ট্রেলিয়া আসছে, অস্ট্রেলিয়া কিন্তু ডমিনেট করতে পারছে না। তো সব মিলিয়ে ভারত এখন যে কোনো ফরম্যাটে, যে কোনো কন্ডিশনে, যে কোনো উইকেট বিবেচনায় ডমিনেট করে ক্রিকেটটা খেলছে, সেটা তাদেরকে অন্যদের চেয়ে অনেক এগিয়ে রাখছে। এবং T20 ক্রিকেটে আপনি এশিয়া কাপ তো এবার T20-তে হচ্ছে, যেহেতু সামনে বিশ্বকাপটা T20 ক্রিকেটে তো আইপিএলের সুফলটা তারা হাতে কলমে আসলে পাচ্ছে। আপনি বাবর রিজওয়ানকে ছেটে ফেলেছেন, তাদের জায়গায় সাইম আইয়ুব বা সাহিবজাদা ফারহানকে এনেছেন। তারা পিএসএল-এর ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স দেখেই তাদেরকে আপনি দলে এনেছেন, কিন্তু তারা কিন্তু এখনো প্রমাণ করতে পারেনি। এই যে পাকিস্তানের ব্যাটিং লাইন মুখ থুবড়ে পড়া, ভারতের বোলিং লাইনকে আসলেই মানে মোকাবেলা করার মতো এতটাই কঠিন যে পাকিস্তানের ব্যাটিং লাইন একবারে ধসিয়ে দেবে। বিশেষ করে স্পিনারদের কথা যদি বলি, পাকিস্তানের ব্যাটসম্যানরা ভারতের স্পিনারদের কোনো জবাবই দিতে পারেনি। ওখানে আর তর্ক করার কোনো উপায় নাই। বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব এবং আকসার প্যাটেল, একজন লেফট আর্ম স্পিনার, একজন রিচ স্পিনার, একজন অর্থোডক্স স্পিনার। তো দেখা যাচ্ছে তাদের এগেনস্টে যে ধরনের গেম প্ল্যান সাজানো উচিত ছিল সেটা তারা সাজাতে পারেনি। আমি আপনাকে একটা স্পেসিফিক পয়েন্ট বলি। 6 ওভার শেষে পাকিস্তানের রান ছিল 42, 2 উইকেটে। শুরুতে সাইম আইয়ুব আউট হয়ে গেছেন প্রথম বলে, ওকে ফাইন। মোহাম্মদ হারিস একটা উইকেট যাওয়ার পরও চার্জ করতে গিয়ে আউট হয়ে গেছেন। 6 রানে 2 উইকেট চলে যাওয়ার পরে কিন্তু আপনি দুবাইয়ের এই মাঠে 6 ওভারে 42 রান তুলেছেন 2 উইকেটে, খুব একটা খারাপ বলা যাবে না। এরপরের 4টা ওভারে, সপ্তম, অষ্টম, নবম, দশম, যে 4টা ওভার হয়েছে, ওই 4 ওভারে পাকিস্তান রান যোগ করতে পেরেছে মাত্র 7। 6 ওভারে 42 থেকে 10 ওভারে 49, তখন তাদের 4 উইকেট চলে গেছে। ওই 4 ওভারে ম্যাচটা বেরিয়ে গেছে। ওই 4 ওভারই কিন্তু স্পিনাররা করেছেন, এবং স্পিনারদের যখন আপনি হিট করতে পারবেন না, আপনাকে স্ট্রাইক রোটেট করতে হবে, সেটাও পাকিস্তানি ব্যাটসম্যানরা করতে পারেননি। পাকিস্তান দলটাতে এখন আসলে হার্ড হিটারদের নিয়ে সাজানো হয়েছে।
বাবর রিজওয়ানরা চলে যাওয়ার পর থেকে বা তাদেরকে ছেটে ফেলার পর থেকে এক্সপ্লোসিভ ক্রিকেটারদের নিয়ে এই দলটা সামনে এগোতে চাইছে। তবে এক্সপ্লোসিভ ক্রিকেটার আপনি তখনই হবেন যখন উইকেটটা আপনাকে ওই ধরনের সহযোগিতা করবে। দুবাইয়ের মাঠে আপনি সেই সহযোগিতা যখন পাচ্ছেন না, আপনাকে স্ট্রাইক রোটেট করতে হবে, অন্তত এক প্রান্তে ধরে খেলার মতো একজন ব্যাটসম্যান দরকার। এই জায়গাতেই বোধহয় পাকিস্তান যথেষ্ট পিছিয়ে ছিল। অন্য প্রসঙ্গে যেতে চাই, আসলে আমরা বরাবরই যেটা দেখি যে অলিম্পিক্স বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসর, গ্রেটেস্ট শো অন আর্থ বলা হয় অলিম্পিক্স, সেখান থেকে আসলে বরাবরই যে থিমটা থাকে মানে ক্রীড়ার মাধ্যমে বিশ্বকে শান্তি দেওয়ার একটা প্রচেষ্টা থাকে এবং বার্তা থাকে। কিন্তু আমরা ভারত পাকিস্তান ম্যাচ শেষে যে দৃশ্যটা দেখলাম যে ভারতীয় ক্রিকেটাররা তারা আসলে হ্যান্ডশেক করলেন না, আসলে ওই শান্তির বার্তাটা কি আসলে তারা ছড়াতে পারলেন? অহরহভাবে বলা হচ্ছে যে রাজনীতির জায়গায় থাক, খেলাটা মাঠে হোক। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? অলিম্পিক্সে তো দাদাগিরি চলে না, বা ফুটবলে দাদাগিরি চলে না, আইসিসিতে ভারতের দাদাগিরি চলে। এটা আপনাকে মেনে নিয়েই ক্রিকেটটা খেলতে হবে। অলিম্পিক্সে গিয়ে ভারত এই কাজটা করতে পারবে না, ফুটবলে গিয়ে ভারত এই কাজটা করতে পারবে না। একমাত্র ক্রিকেটেই ভারতের পক্ষে এই কাজটা করা সম্ভব, কারণ তাদের মার্কেটটা হিউজ। আইসিসির অর্থের বেশিরভাগ যোগানই ভারত থেকে আসে, সে কারণেই তারা ওই যে যুদ্ধের বিষয়টাও মাঠের লড়াই টেনে আনতে পারে। এটা শুধুমাত্র ক্রিকেটেই সম্ভব, ইটস ভারত বলেই সম্ভব। এবং ভারত পাকিস্তানের এই যে হাত না মেলানো, আপনি শুধুমাত্র কালকের ম্যাচ শেষের কথা বললে কিন্তু হবে না, টসের সময় হাত মেলার। আমরা যখন টুর্নামেন্ট শুরুর আগে ক্যাপ্টেন্স মিট ছিল, সেখানেও কিন্তু সালমান আলী আগা হাত বাড়িয়েছিলেন, সূর্যকুমার যাদব হাতটা মেলাননি। তো তখন মনে হয়েছিল যে আচ্ছা 8 জন ক্যাপ্টেন দাঁড়িয়ে আছেন, হয়তো মিস হয়ে গেছে। সূর্যকুমার যাদব কিন্তু বলেছেন যেটা প্ল্যান করা, গভর্নমেন্টের সাথে কথা বলেই তারা এই ধরনের একটা বার্তা পেয়েছেন যে এবারে এশিয়া কাপে তারা শুধু মাঠের লড়াইটাই খেলবেন পাকিস্তানের বিপক্ষে, এছাড়া আলাপচারিতায় খুব একটা যাওয়া হবে না। আমরা এর আগের এশিয়া কাপেও দেখেছি বিরাট কোহলি, বাবর আজমরা একজন আরেকজনের সাথে গল্প করছেন, শাহিন শাহ আফ্রিদিকে জাসপ্রীত বুমরা উপহার দিচ্ছেন। তো ওই জিনিসগুলো এখন আপনি আর খুঁজে পাবেন না, এবং এটা শুধুমাত্র ক্রিকেট বলে। আপনি অলিম্পিক্সের কথা বললেন, অন্যান্য খেলাতেও ভারতের পক্ষে এটা করা সম্ভব না, কারণ আর অন্য কোনো খেলায় তো আপনি এই দাদাগিরি ফলাতে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে এই যে গ্রুপিং, আপনি কি অলিম্পিক্স আগে থেকে গ্রুপ ঠিক করে দিতে পারবেন? অবশ্যই না। বা আপনি ফুটবল আগে থেকে গ্রুপ ঠিক করে দিতে পারবেন? আপনি কি একটা টুর্নামেন্ট এভাবে আয়োজন করতে পারেন যেখানে আপনি আগে থেকেই জানেন যে একদিকে এই দুটা দলকে রাখা হবে, এই দুটা দলের দুটা ম্যাচ নিশ্চিত করতেই হবে, এই দুটা দলের 3টা ম্যাচ যদি পাওয়া যায় আরো ভালো? তো এই জিনিসগুলো ক্রিকেট ছাড়া বা ভারত ছাড়া, যেটা যে প্রশ্নটা আপনি আমাকে বানিয়ে দিয়েছেন, এক কথায় একটা অ্যান্সার চাইবো, সেটা হচ্ছে যে ভারত এই টুর্নামেন্টে খেলবেই না, এবং তাদের সাধারণ জনগণ থেকে শুরু করে সব ধরনের লোকজনই কিন্তু চাচ্ছিল যে টুর্নামেন্টটা বয়কট করুক ভারত, কিন্তু শেষ পর্যন্ত তারা করেনি। এই না করার পেছনে কারণটা কি আসলে সামনের বিশ্বকাপটাকে দেখেন আপনি? হ্যাঁ অথবা না বলবেন। হ্যাঁ। দর্শক, নাবিল কায়সার কিন্তু এখনও আছেন, আমরা আলোচনা করব বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে। নাবিল কায়সার, বাংলাদেশ আসলে ব্যাপারটা এরকম বৈশ্বিক কিংবা বাইলেটারাল সিরিজ অনেক ক্ষেত্রেই আমরা যেটা দেখেছি, যদি হয় তবে কিন্তু এই সব দিয়ে আসলে বাংলাদেশকে পরের রাউন্ডে যেতে হয় কিংবা টিকে থাকতে হয়, ঠিক সেরকম একটা পরিস্থিতির সামনে দাঁড়িয়ে কি মনে হচ্ছে আপনার হাতের? এটা তো ক্যালকুলেটর না, তবে যখনই বাইরে আমরা যাই এই ধরনের ক্যালকুলেশন চলে আসে। এই ধরনের ক্যালকুলেশন ছাড়া টুর্নামেন্ট আসলে এশিয়া কাপে একটু কমই দেখা যায়, কারণ ওই যে শুরুতেই বলছিলাম যে গ্রুপিংটাই এমন। একদিকে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান যখন থাকবে, হরহামেশাই দেখা যায় 3টা দল একে অপরের বিপক্ষে ম্যাচ জেতে এবং রান রেটটা খুব ভাইটাল হয়ে যায়। তবে এবারের এশিয়া কাপে আমার মনে হয় না রান রেট দিয়ে বাংলাদেশের পক্ষে সুপার 4 খেলা সম্ভব। যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারায়, বাংলাদেশ আফগানিস্তানের সাথে যেতে, সেক্ষেত্রে সরাসরি পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকেই বাংলাদেশ আসলে সুপার 4 খেলবে। যদি আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে জিতে যায় এবং বাংলাদেশ আফগানিস্তানের সাথে যেতে, সেক্ষেত্রে যদি একটা 3-ওয়ে ব্যাটেল হয়, তখন রান রেটে বাংলাদেশের পক্ষে থাকা সম্ভব না, কারণ বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে অনেকগুলো বল হাতে রেখে হেরে গেছে, আবার হংকংয়ের সাথে বাংলাদেশ খুব বেশি বল হাতে রেখে জিততে পারেনি। তার চেয়েও বড় কথা, আফগানিস্তান 94 রানের ব্যবধানে হংকংয়ের সাথে ম্যাচটা জিতেছে। আফগানিস্তানের রান রেটটা অনেকখানি এগোনো। আফগানিস্তানকে আপনি হয়তো আর ছুতে পারবেন না। তাদের সাথে আপনি যদি 40-50 রানের ব্যবধানে যেতেন, সেক্ষেত্রে হয়তো তাদের রান রেটটা আপনি পেছনে ফেলতে পারবেন না। এখন একটাই প্রার্থনা আমরা করতে পারি, আমাদেরকে আমাদের ম্যাচটা জিততে হবে এবং শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে। সেটাই যদি ধরি, অনেকেই যেমন বলে থাকেন যে বাংলাদেশ থেকে আফগানিস্তান কিছুটা দূরে, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে যে আফগানিস্তান বাংলাদেশ থেকে অনেকটাই দূরে। কি মনে হয় আপনার কাছে? টি-20 ক্রিকেটে এখনকার আফগানিস্তান দল আপনাকে মানতেই হবে বাংলাদেশের চেয়ে এগোনো।
তবে বাংলাদেশ আফগানিস্তানকে হারাতে পারবে না তা না, বাংলাদেশ আফগানিস্তানকে হরহামেশাই হারিয়েছে। তবে যে উইকেটে খেলা হচ্ছে আবুধাবিতে, যেহেতু এই গ্রুপের খেলাগুলো হচ্ছে, সেই উইকেটটা আফগানিস্তানকে অনেক বেশি সহায়তা করবে। আফগানিস্তান একজন স্পেশালিস্ট পেসার নিয়ে খেলছে, বাংলাদেশ 3 জন স্পেশালিস্ট পেসার নিয়ে খেলছে। আফগানিস্তান দলে ভ্যারাইটিজ অফ স্পিনার আছে, রাশিদ খান লেগ স্পিনার, আল্লাহ গাজনাফার মিস্ট্রি স্পিনার, মোহাম্মদ নবী রাইট আর্ম অফ স্পিনার। তো তাদের কাছে কিন্তু ভ্যারিয়েশন আছে। তাদের অলরাউন্ডার ক্যাটাগরিতেও আজমাতুল্লাহ ওমরাজাই, গুলবাদিন নাইবরা খেলছেন, করিম জানাতরা খেলছেন। তো তাদের কাছে ভ্যারাইটি অফ অপশন আছে। বোলিং ডিপার্টমেন্টটা তাদের সবচেয়ে বেশি শক্তিশালী, তবে ব্যাটিংয়ে তাদের দুর্বলতা আছে, সেটা বাংলাদেশকে কাজে লাগাতে হবে। বাংলাদেশ যদি শুরুতেই রহমানুল্লাহ গুরবাজকে প্যাভিলিয়নে ফেরত পাঠাতে পারে, আফগানিস্তানের ব্যাটিং অর্ডার কিন্তু চাপে পড়ে যাবে। আফগানিস্তানের ব্যাটিং এখনও অনেকাংশে রহমানুল্লাহ গুরবাজ নির্ভরশীল। তিনি যদি বড় রান করতে না পারেন, এবং তিনি অফ ফর্মে আছেন, গেল 5-6টা ম্যাচ ধরে তিনি কিন্তু রান করছেন না, তাকে যদি শুরুতে ফেরত পাঠানো যায় এবং আর্লি 2টা উইকেট নিয়ে নেওয়া যায়, তাদের ভালনারেবিলিটি হচ্ছে তাদের মিডল অর্ডার। মোহাম্মদ নবী 4-এ ব্যাটিং করছেন, গুলবাদিন নাইব, আজমাতুল্লাহ ওমরাজাই, তারা কেউই কিন্তু স্পেশালিস্ট ব্যাটার না। তো ওই জায়গাটা যদি আপনি এক্সপোজ করতে পারেন, আপনার জয়ের সম্ভাবনা অনেক। আপনি যেরকম উইকেটের বর্ণনা দিয়েছিলেন এবং গতি প্রকৃতি যেভাবে বলছিলেন, তাহলে কি বাংলাদেশে কি ওই ফরম্যাটটাতেই যাবে, 3 জন পেসার 2 জন স্পেশাল স্পিনার, এই ফরম্যাটেই আসবে, নাকি এখানে আসলে কোনো আপস অ্যান্ড ডাউনের সুযোগ আছে? বাংলাদেশ মনে হচ্ছে তাদের নিজেদের শক্তির দিকেই আসলে থাকবে। উইকেট নিয়ে তারা খুব একটা ভাবান্বিত না। রিশাদ এবং শেখ মাহিদির অপশন আছে। নাসুমকে যদি আপনার ইনক্লুড করতে হয়, সেক্ষেত্রে তাসকিন, মুস্তাফিজ, তানজিম সাকিবের যে পেস অ্যাটাক, সেখান থেকে একজনকে আপনার ড্রপ করতে হবে। বাংলাদেশ ব্যাটিং অর্ডারটাকে একটু হেভি রাখতে চায়। তানজিম সাকিব হয়তো সে কারণেই খেলবেন। মুস্তাফিজদের থাকার সম্ভাবনা 100%। সেক্ষেত্রে তাসকিনের জায়গায় কি আপনি নাসুমকে খেলাবেন কিনা, সেটা একটা বড় কল। উইকেট বিবেচনায় আমার কাছে মনে হয় এই ধরনের সিদ্ধান্তটা নেওয়া গেলে যেতেও পারে। অন দি আদার হ্যান্ড, আমি যদি বলি যে ব্যাটিং লাইন যদি মানে শক্ত করতে হয় এবং বোলিং অপশনও যদি বাড়াতে হয়, সেক্ষেত্রে মানে তাওহিদ হৃদয়কে ড্রপ করে সেখানে সাইফ হাসানকে ইনক্লুড করা যায় কিনা? আমার কাছে মনে হয় না যে হঠাৎ করেই সাইফ হাসানকে এই ধরনের বড় ম্যাচে, এই ধরনের প্রেশার সিচুয়েশনে নামিয়ে দেওয়া উচিত হবে। নেদারল্যান্ডস আর আফগানিস্তান এক প্রতিপক্ষ নয়, এবং একটা বাইলেটারাল সিরিজ আর একটা এশিয়া কাপ এক জিনিস না। সাইফ হাসান অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন। রিসেন্ট পারফরমেন্স বিবেচনায় তাকে দলে নিয়ে আসা হয়েছে। তবে তাকে দলে আনার মূল কারণ হচ্ছে তিনি একসাথে অনেকগুলো জায়গার ব্যাকআপ। যদি একজন ওপেনার ইনজুর্ড হয়ে যান, তিনি খেলতে পারবেন। যদি মিডল অর্ডারে কেউ ইনজুর্ড হয়ে যান, তিনি খেলতে পারবেন। সেই কারণেই ব্যাকআপ ক্রিকেটারের অপশন হিসেবেই তাকে দলে নেওয়া হয়েছে। তবে একাদশে আমার মনে হয় হৃদয়কে আরও একটা সুযোগ দেওয়া উচিত, কারণ এই ম্যাচটা মাস্ট উইন ম্যাচ। হৃদয়কে সুযোগ দেওয়া উচিত, এটা ঠিক আছে, কিন্তু হৃদয়ের যে অফ ফর্মের ধারাবাহিকতা, সেটাও কিন্তু লম্বা হচ্ছে। অফ ফর্মটা নিয়ে আমি খুব বেশি ভাবান্বিত না, কিন্তু সমস্যা হচ্ছে হৃদয় 36 বলে যে 35 রান করেছেন হংকংয়ের বিপক্ষে ম্যাচটাতে, সেই ম্যাচে তাকে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড মনে হয়েছে। তিনি প্রথম 7-8টা বল পরেই গিয়েই বিগ শট খেলার চেষ্টা করেছেন, আড়াআড়ি ক্রস ব্যাটে অনেকগুলো বিগ হিট করার চেষ্টা করেছেন, যার কোনোটাই লাগেনি। এবং যখন তার ব্যাটে বলে কানেকশন ঠিকঠাক হচ্ছিল না, তাকে খুব বেশি ফ্রাস্ট্রেটেড মনে হচ্ছিল, এবং সেটার প্রভাব টিম ম্যানেজমেন্টের চেহারাতেও কিন্তু ফুটে উঠেছিল। আপনি অফ ফর্মে থাকতে পারেন, আপনি 2 বলে 1 রান করে আউট হয়ে যেতে পারেন, প্রথম বলে বোল্ড হয়ে যেতে পারেন, কিন্তু যখন আপনি 36 বলে 35 রান করবেন এবং অন্তত গোটা 10 শট ট্রাই করবেন যার একটাও লাগবে না, সেটা চিন্তার কারণ। সেটাই আসলে যে ব্যাটিংয়ের যে অবস্থা আমরা দেখেছি, বোলিংটাও যে গেল ম্যাচে খুব একটা ভালো হয়েছে সেরকম কিন্তু না। আসলে যে ধরনের বোলিং প্রত্যাশা, আমরা কিন্তু বারবারই বলে আসি বাংলাদেশ পেসাররা দারুণ করছে, কিন্তু সেই দারুণটা কেন যেন হাওয়ায় মিলিয়ে গেল। গত ম্যাচের কথা বলছিলাম, সেখানে আসলে তেমন কিছুই হলো না। আমরা ফিরবো আলোচনায় একটা বিরতির পর। দর্শক, সময় হলো একটা বিরতি নেবার, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। নাবিল কাসেরের সাথে কথা বলবো, যথারীতি বাংলাদেশকে নিয়েই আসলে প্রত্যাশার কথা জানবো নাবিলের কাছে আরও একবার। নাবিল, ডু অর ডাই ম্যাচ জিততেই হবে, জেতার পরে আসলে সমীকরণটা মানে মেলাতে চাইবেন নিশ্চয়ই আপনি, কিন্তু তার আগে মানে জয়টাই চাইবেন। সেটা আসলে কতটা সম্ভব এই মুহূর্তে? আফগানিস্তান তারাও কিন্তু একেবারে মানসিকতার দিক থেকে অনেক উঁচুতে অবস্থান করছে। খেলাটা এখন শুরু হয়ে গেলে সবচেয়ে ভালো হতো, এসব সমীকরণে যাওয়া লাগতো না। আর সমীকরণের বিষয় আসলে এখানে নাই। সহজ হিসাব, আপনাকে আফগানিস্তানকে হারাতে হবে। আপনি যদি আফগানিস্তানের কাছেও হারেন, শ্রীলঙ্কার কাছেও হারেন, তাহলে তো আপনি সুপার 4 খেলার স্বপ্ন দেখবেন না। তো আপনি শ্রীলঙ্কার কাছে হেরে গেছেন, আফগানিস্তানের সাথে আপনাকে জিততে হবে। এখন বাংলাদেশ সাধারণত যেটা করে, প্রথম ম্যাচ বা সেকেন্ড ম্যাচ যেটা খারাপ গেছে বাংলাদেশের, সেখানে বাংলাদেশ আগে ব্যাটিং করেছে, বাংলাদেশ পরে ব্যাটিং করতে চাইবে, টার্গেট চেস করতে চাইবে। আর আফগানিস্তান যে কোনো উইকেটে, যে কোনো ফরম্যাটে, যে কোনো দলের সাথে আগে ব্যাটিং করতে চায়। তো টস হওয়ার প্রয়োজন নয়, আফগানিস্তান ব্যাটিং করবে। এখন আফগানিস্তানকে আপনি
কত রানের মধ্যে আটকাতে চাইবেন? 150 রানের উপরে যদি আফগানিস্তান করে ফেলে ইট উইল বি টাফ। ইট উইল বি টাফ। 150 রানের উপরে আপনি যখন টার্গেট মিট করতে যাবেন, সেই সামর্থ্যটা আপনার আদৌ আছে তো? না, সেই সামর্থ্য আছে বলে আমি বিশ্বাস করি, কারণ আমাদের ওপেনিং জুটিটা খুব বেশি কাভার করছে না, একজন খেললে আরেকজন খেলে না। তো দেখা যায় যে এই ম্যাচে খুব পার্থক্য করে দেবে যে ওপেনার দুইজন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের এগেনস্টে যদি আল্লাহ গাজনাফার খেলেন বা মুজিব খেলেন, যে কোনো একজন তো খেলবেন, তাদের মিস্ট্রি স্পিনকে ওই দুই ব্যাটার কিভাবে সামলান, ওখান থেকে একজন যদি টিকে যান বাংলাদেশের ভালো সম্ভাবনা আছে। তবে এর আগেও আমরা দেখেছি এই ধরনের সিচুয়েশনে বিভিন্ন সময় বিভিন্ন ফরম্যাটে আমরা মিরাজকে ট্রাই করেছিলাম ওই মুজিবের থ্রেডটাকে নেগোশিয়েট করতে বা ঠিকসানার থ্রেডটাকে নেগোশিয়েট করতে। এবার তো আপনার হাতে সেই অপশন নাই। তো এই দুজন ব্যাটার মুজিব বা আল্লাহর এগেনস্টে, আল্লাহ গাজনাফারের এগেনস্টে স্টার্টটা কেমন এনে দেন সেটা টোন সেট করবে। আপনি যদি শুরুতে উইকেট হারিয়ে ফেলেন, একটা উইকেট আপনি হারাতে পারেন, পাওয়ার যদি আপনি 2টা উইকেট হারিয়ে ফেলবেন, আপনি সবসময় আসলে ম্যাচে পিছিয়ে থাকবেন। সেটাই। একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে ভারত পাকিস্তান। ভারত পাকিস্তানের ক্রিকেট মানেই একেবারে ক্রিকেট বিশ্ব তোলপাড় হয়ে যাওয়া। ঠিক তেমনি ম্যানচেস্টারে একসময় কি মানে হতো না এটা বলা যায়, যখন সিটি ডার্বি হতো, দুই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, তারা যখন মুখোমুখি হতো, এখনও ঠিক সেই হাইপটা গণমাধ্যমে দেখা যায়, মাঠে দেখা যায় না। সিটি 3-0 গোলে হারিয়েছে ম্যান ইউকে। এই ম্যাচটা যদি আসলে আপনাকে বিশ্লেষণ করতে বলি যে আসলে কোথায় পিছিয়ে থাকে ম্যান ইউ ইদানিং, সেটাও কি আসলে মানসিকতার দিক থেকেই? মানসিকতার দিক থেকে পিছিয়ে থাকে, কারণ রুবেন আমরিমের এই দলটা ম্যান সিটির মাঠে গিয়ে ম্যান সিটিকে হারানো সম্ভব ওই বিশ্বাসটা রাখে কিনা সেখানে সন্দেহ আছে। গেল মৌসুমটা তারা লিগ টেবিলের একেবারে শেষের দিকে, তলানির দিকে শেষ করেছে। এই মৌসুমে অবস্থা খুব একটা ভালো না। 4টা ম্যাচের মধ্যে মাত্র 1টা ম্যাচ জিতেছে, 14 নম্বরে সম্ভবত আছে। ম্যান সিটির অবস্থাও যে খুব ভালো তাও না। ম্যান সিটি 2টা ম্যাচের মধ্যে 2টা জিতেছে, 2টা হেরেছে। তবে ওভারঅল শক্তিমত্তার দিক থেকে ম্যান সিটি কতটুকু এগিয়ে গার্দিওলার দল, হালান্ডের দল, সেই প্রমাণটা কিন্তু দিয়েছে। জেরেমি ডোকু একাই আসলে পার্থক্য টেনেছেন। আপনি স্কোরশিটে হয়তো তার নাম দেখতে পাবেন না, স্কোরশিটে প্রথম গোলটা ফিল ফোডেনের, পরের 2টা হালান্ডের। তবে ডোকু প্রভাব বিস্তার করে ফুটবল খেলেছেন, প্রথমটা বানিয়ে দিয়েছিলেন ফিল ফোডেনকে, এবং যখন প্রথম গোলটা ম্যান সিটি পেয়ে গেছে তারা মোটামুটি স্টিম রোলার চালিয়ে দিয়েছে। আপনি থার্ড গোলটা যদি দেখেন ম্যান সিটির, ইউনাইটেডের ডিফেন্স বলতে কিছু আছে কি না সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারবেন। আর্লিং হালান্ড তাদের পজিশন থেকে, তাদের অর্ধ থেকে একটা রান মেক করেছেন যেখানে ইউনাইটেডের কোনো ডিফেন্ডারই তাদের অর্ধে ছিলেন না, সবাই চলে গেছে। আমরা যদি একটু প্রতিবেদনটা দেখে আসি, এই যে খেলাটা কেমন ছিল, ম্যান সিটির জয় দেখছিলাম নাবিল, আমার অপ্রতিরোধ্য মনে হচ্ছে সিটিকে এই মুহূর্তে। আসলে ম্যান ইউ যেভাবে আসলে মানে হারলো ম্যাচটা, আর্লিং হালান্ডকে নিয়ে যদি বলি, নতুন করে বলার কিছু নেই যদিও, তারপরেও তার এই গতিটাকে আসলে কিভাবে আপনি মানে বিশ্লেষণ করবেন? শুধু গতির কথা বললেও তো আসলে চলবে না, তার ফিজিক্যাল স্ট্রাকচারটাই এমন যে কোনো ডিফেন্ডারের তাকে আটকে দিতে খাবি খেতে হয়। হি ইজ হিউজ, এবং এই ধরনের ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে তিনি যে ধরনের স্পিড সঞ্চার করেন সেটা কিন্তু আসলে পার্থক্য টেনে দেয়। এবং তার পজিশন সেন্স খুবই ভালো, পারফেক্ট নাম্বার 9, রোলে কোন জায়গায় কখন থাকতে হবে সেটা তার চেয়ে ভালো হয়তো এখনকার ফুটবল দুনিয়ায় কোনো স্ট্রাইকার জানেন না। সে কারণে তিনি অন্যদের চেয়ে আলাদা। আমি তৃতীয় গোলের কথা বলছিলাম, যেটা আমরা স্ক্রিনে দেখছিলাম, তৃতীয় গোলটাতে তিনি তার অর্ধ থেকে একটা রান মেক করেছেন, এবং যখন গোলকিপারকে 1-on-1 পজিশনে তিনি পান, তিনি আসলে অপ্রতিরোধ্য। এবং ডোনারুমারও ইনক্লুশন হয়েছে ম্যান সিটিতে, তাকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা চলছিল যে ডোনারুমা কি আসলে পেপ গার্দিওলার সিস্টেমের সাথে মানিয়ে নিতে পারবেন কিনা। প্রথম ম্যাচে কিন্তু ডোনারুমা সেটা দেখিয়েছেন। গার্দিওলা বলেছেন যে তিনিও হিউজ টল, সে কারণেই আসলে ডোনারুমাকে নিয়েছেন, এবং এমবিএমের যে শটটা ঠেকিয়েছেন সেটা তাকে ম্যান সিটিতে স্থিতিশীলতা এনে দিবে। এই লিগে আসলে সিটির দৌড় কত দূর পর্যন্ত দেখেন আপনি? আমার কাছে এখনও মনে হয় যে লিভারপুলের সাথে ম্যান সিটি হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত প্রিমিয়ারশিপের টক্করটা দেবে। আর্সেনালকে নিয়ে অনেকেই অনেক কথাবার্তা বলছে, তবে সিটি অপ্রতিরোধই থেকে যাবে সেরকমই মনে হচ্ছে। নাবিল কাছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য।